আচ্ছা, আহ, আমরা আজকে বেসিক্যালি তোমাদের যে ডিগ্রি সেকেন্ড ইয়ারের যে মাইক্রো ইকোনমিক্স এর লাস্ট অধ্যায় সম্পর্কে বলবো। আমরা ধরতে গেলে লাস্ট অধ্যায় এটা। এই অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক ও রাজস্ব নীতি, আমরা ইংরেজিতে যেটা বলতেছি মানিটারি ও ফিসক্যাল পলিসি। এই অধ্যায় সম্পর্কে আমরা কম বেশি আগে আমি যখনই সুযোগ পাইছি মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসি সম্পর্কে কোনো কিছু 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 বিষয়ে আমরা কথাবার্তা বলছিলাম, কিন্তু এই অধ্যায়ে আমরা আরো ডিটেলস বলবো। মানে এই মাইক্রো ইকোনমিক্সে বা এই এ, তোমাদের সেকেন্ড ইয়ারের তৃতীয় পত্রের মধ্যে মানে খুব অল্প পরিশ্রমে যে ভালো করা যায়, মানে খুব ভালোভাবে লেখা যায় কয়েকটা চ্যাপ্টার আছে এর মধ্যে। এই চ্যাপ্টারটা হচ্ছে অন্যতম, যে তুমি একটু কম পরিশ্রম করে খুব ভালো নাম্বার পাবা শুধুমাত্র একটু নিজের মতো একটু গুছিয়ে লিখতে পারলে, একটু বুঝতে পারলে। এই অধ্যায়টা ওই জন্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে আসি আর্থিক নীতি কি। আর্থিক নীতির ইংরেজি শব্দ হচ্ছে কি, যে আমরা বলি মানিটারি পলিসি। তাহলে মানিটারি পলিসি পলিসি শুনেই আমরা বুঝতেছি এটা বেসিক্যালি ওর কাজে হচ্ছে কি মানি এবং পলিসি, অর্থ নিয়ে যে পলিসি করে। তাহলে অর্থ নিয়ে পলিসিটা করে বেসিক্যালি কে? অর্থ নিয়ে কাজ কারবার হচ্ছে বেসিক্যালি সকল দেশের সেন্ট্রাল ব্যাংকের বা কেন্দ্রীয় ব্যাংকের। সেন্ট্রাল ব্যাংকের কাজেই হচ্ছে অর্থ নিয়ে কাজকর্ম করা। ঠিক আছে? মানে যে কোনো দেশের, প্রত্যেকটা দেশে সেন্ট্রাল ব্যাংকের কাজ হচ্ছে ওই দেশের অর্থনীতিতে অর্থের ফ্লো বা মানির ফ্লো কি হবে সেটা নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। আর এই মানিটারি পলিসি ওই জন্য, যেহেতু এই পলিসির নামই মানিটারি পলিসি, ওই জন্য এটা ডিরেক্টলি সেন্ট্রাল ব্যাংককে নিয়ন্ত্রণ করে। সোজা কথা হচ্ছে সরকার এবং সরকারকে নিয়ে কেন্দ্রীয় ব্যাংক এই নীতিমালাগুলো প্রণয়ন করে, এগুলাকে বেসিক্যালি আমরা বলি আর্থিক নীতি। এখানে বেসিক কাজ কি? বেসিক কাজ হচ্ছে অর্থের যোগান নির্ণয় এবং ঋণের ব্যবস্থা নীতি। যেহেতু আমরা বলতেছি মানিটারি পলিসি, যে অর্থের যে প্রবাহ এটা নিয়ন্ত্রণ করার কাজেই হচ্ছে অর্থনীতি, মানে যে নীতির মাধ্যমে অর্থের যোগান নিয়ন্ত্রণ করে এবং ঋণের ব্যবস্থাপনা করে, কার সাহায্যে? সেন্ট্রাল ব্যাংকের সাহায্যে বা কেন্দ্রীয় ব্যাংকের সাহায্যে। মানে কেন্দ্রীয় ব্যাংক এই দুইটা কাজ করতে গিয়ে যেই সব নীতিমালা প্রণয়ন করে ওদেরকে আমরা আর্থিক নীতি বলতেছি। বাংলাদেশের ক্ষেত্রে এই এই কাজটা করে আমাদের বাংলাদেশ ব্যাংক, এবং এই আর্থিক নীতি বেসিক্যালি 6 মাস অন্তর অন্তর আমাদের দেশে দিয়ে থাকে। তাহলে এই আর্থিক নীতির প্রকারভেদ, যদি আমরা প্রকারভেদে আসি, সবাইকে বুঝে গেছে আর্থিক নীতিটা? ক্লিয়ার? জি স্যার। ওকে। সোজা কথা আমি যদি সামারি আকারেও বলি, আর্থিক নীতি হচ্ছে কোনটা? বাংলাদেশ ব্যাংক যে নীতিটা দেয়, বাংলাদেশ ব্যাংক দেশের অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য যে নীতিটা দেয়, বাংলাদেশ ব্যাংক বা সকল দেশের কেন্দ্রীয় ব্যাংক বা যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক যে নীতিটা দেয়, ওইটাকে বেসিক্যালি আমরা আর্থিক নীতি বলি। এবং আর্থিক নীতির প্রকারভেদ, যদি আসো আর্থিক নীতির প্রকারভেদ, আর্থিক নীতির প্রকারভেদ, প্রথম যে জিনিসটা হচ্ছে সম্প্রসারণমূলক অর্থনীতি আর্থিক নীতি, একটা হচ্ছে সংকোচনমূলক আর একটা হচ্ছে নিরপেক্ষ। এই সম্প্রসারণমূলক আর্থিক নীতি বা এক্সপেনশনারি মনিটারি পলিসি বলতে কোথায়, যেখানে বেসিক্যালি আমার মোট কথা হচ্ছে সম্প্রসারণ কিভাবে করব। আমি যদি অর্থনীতিতে অর্থ এবং ঋণের যোগান বা অর্থ এবং ঋণের যোগান বা ঋণের প্রবাহ যদি আমাদের অর্থনীতিতে বাড়ায় দিই, বা যে নীতির সাহায্যে এমন একটা নীতি করব যে আমি আমার অর্থনীতিতে আমার অর্থটা পুশ করব, ইভেন ঋণের যোগানটা বাড়াই দিব, ঋণের সরবরাহটা বাড়াই দিব। এই নীতির সাহায্যে অর্থ এবং ঋণের যোগান বাড়াই দিব, তাদেরকে বেসিক্যালি বলতেছি আমরা সম্প্রসারণমূলক আর্থিক নীতি। এই ক্ষেত্রে এই অর্থনীতিতে বেসিক কোন উদ্দেশ্য করা হয় সম্প্রসারণমূলক আর্থিক নীতি? মেইন বেসিক উদ্দেশ্য হচ্ছে যাতে করে উৎপাদন বাড়ে, যাতে করে ওই দেশের কর্মসংস্থান বাড়ে, যাতে করে ওই দেশের বিনিয়োগ বৃদ্ধি পায়। যখন কোনো দেশে বেসিক্যালি বেকার অবস্থা বর্তমান থাকে, মানে নিয়োগ ব্যবস্থা খুব ভালো থাকে না অথবা মন্দা অবস্থা থাকে, এই দুইটা জিনিস দূরীকরণের জন্যই বেসিক্যালি সম্প্রসারণমূলক আর্থিক নীতি আমরা প্রণয়ন করে থাকি। তাহলে সম্প্রসারণমূলক প্রণয়ন নীতির মেইন উদ্দেশ্য হচ্ছে যে কোনো দেশেরই যখন উৎপাদন ব্যবস্থা খুব বেশি ভালো থাকবে না, কর্মসংস্থান একটু কম থাকবে বা মন্দাবস্থা থাকবে, ওইটা দূরীকরণের জন্য দেশে দেশের অর্থনীতিতে যদি আমরা অর্থ ইনজেক্ট করি অথবা ঋণের প্রবাহ বাড়াই দিই এবং
এই বাড়ানোর জন্য যে নীতিমালা গ্রহণ করা হয় এটাকে বেসিক্যালি আমরা বলতেছি সম্প্রসারণমূলক আর্থিক নীতি। এরপর সংকোচনমূলক, বেসিক্যালি এইটার ঠিক বিপরীত অবস্থা, মানে সম্প্রসারণমূলক আর্থিক নীতির ঠিক বিপরীত ব্যবস্থাটাই হচ্ছে হচ্ছে সংকোচনমূলক আর্থিক নীতি। সংকোচনমূলক আর্থিক নীতি যেমন অর্থ ও অর্থনীতিতে অর্থ ও ঋণের যোগান কমানোর জন্য যে নীতি পালন করা হয়। আমার প্রথম যে সম্প্রসারণমূলক অর্থনীতি এটা হচ্ছে কি অর্থ এবং ঋণের যোগান আমি কি বাড়াবো। আর এক্ষেত্রে হচ্ছে কি যখন আমার আহ, আমার সামগ্রিক অর্থনীতিতে অর্থটা কমানো খুব বেশি জরুরি, মানে মানি ফ্লোটা কমানো, অর্থনীতি থেকে মানি ফ্লোটা বা মানির যে প্রবাহ অনেক বেশি। বিশেষ করে যখন ইনফ্লেশন থাকে, মুদ্রাস্ফীতি যখন থাকে, তখন কি হয় মানুষের হাতে অনেক বেশি টাকা থাকে। মানুষ যে কোনো একটা জিনিস বেশি দামে কিনে, ঠিক আছে। ক্রমান্বয়ে যে কোনো দ্রব্যের মান বাড়তে থাকে, তার মানে বাড়তে থাকার একটা মেইন কারণ হচ্ছে মানুষের হাতে অনেক বেশি টাকা পয়সা থাকে। তখন কি করে বাংলাদেশ ব্যাংক এমন কিছু পলিসি ইমপ্লিমেন্ট করে, এমন কিছু নীতিমালা প্রণয়ন করে যাতে করে এই টাকাগুলো মানুষের হাত থেকে নিয়ে ফেলা যায়। তাহলে যে ব্যবস্থার মাধ্যমে মানুষের হাত থেকে নিয়ে ফেলা যায় বা যে যে নীতিমালার মাধ্যমে, ওই নীতিমালাকে আমরা বলতেছি সংকোচনমূলক অর্থনীতি। তাহলে কি যে নীতিমালার সাহায্যে অর্থ এবং ঋণের যোগান কমায় ফেলে, এটাকেই সংকোচনমূলক অর্থনীতি বলতেছি আমরা, ঠিক আছে। তাহলে সম্প্রসারণমূলক অর্থনীতি যদি উৎপাদন এবং কর্মসংস্থান বিনিয়োগ বৃদ্ধি পায়, আর এইখানে ঠিক হ্রাস পায়, এখানে সামগ্রিক চাহিদা হ্রাস পায়, তারপর হচ্ছে দাম স্তর হ্রাস পায় এবং মুদ্রাস্ফীতি বেসিক্যালি নিয়ন্ত্রণ থাকে। তাহলে এখানকার এই সংকোচনমূলক কেন করা হয়, বেসিক্যালি প্রধানত কারণ হচ্ছে মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণ করার জন্য। এরপরে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ কখন হয়, যখন যে কোনো জিনিসের দামের স্তরটা হ্রাস পায় বা দাম কমানো যায় আর কি, সামগ্রিক চাহিদাটা যখন হ্রাস পায়, বিনিয়োগ ও আয় যখন হ্রাস পায়, তখন আমরা সংকোচনমূলক অর্থনীতি বা আর্থিক নীতির কথা চিন্তা ভাবনা করে বাংলাদেশ ব্যাংক। মানে বাংলাদেশ ব্যাংক কখন সংকোচনমূলক আর্থিক নীতির দিকে যায়, যখন সে চিন্তা করে যে এখানে মুদ্রাস্ফীতি অনেক বেশি বেড়ে গেছে। সে চিন্তা করে যে যখন জিনিসপত্রের দাম অনেক বেশি, যখন যখন প্রয়োজন হয় বিনিয়োগ এবং আয় হ্রাস করার প্রয়োজন হয়, তখনই যে নীতিটা বাংলাদেশ ব্যাংক প্রণয়ন করে, তখনই এটাকে বলতেছে আমরা সংকোচনমূলক অর্থনীতি হয়। এখন এই দুইটাই যদি লেভেল অবস্থায় থাকে, মানে যেখানে মানে অর্থনীতি যেভাবে চলতেছে ঠিক ওইভাবেই চলতে দেয়, যেটা যেখানে কর্মসংস্থান বিনিয়োগ সামগ্রিক চাহিদা মানে বাহ্যিকভাবে প্রভাবিত করার দরকার হয় না, ওইটাকে বলতেছি নিরপেক্ষ আর্থিক নীতি। মানে আহ যে অবস্থা অর্থনীতি আছে ঠিক ওই অবস্থায় চলতে দেওয়াটা, মানে যেটা ভালো অবস্থা, মানে আমার একটা একটা দেশের আহ, একটা দেশ যে অবস্থায় চায় তার আর্থিক অবস্থাটা, তার অর্থনীতিটা যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকলে আমরা যেই নীতি প্রণয়ন করি, যেখানে কর্মসংস্থান বিনিয়োগ সামগ্রিক চাহিদা এগুলা এগুলাকে প্রভাবিত করার জন্য অতিরিক্ত কোনো নীতিমালা প্রণয়ন করতে হয় না। যে নীতিমালা হচ্ছে যে অবস্থায় আছে ওই অবস্থায় রাখতে চাওয়ার যে নীতিমালা বা রেখে যে নীতিমালা প্রণয়ন করা হয়, এটাকে আমরা বলতেছি নিরপেক্ষ আর্থিক নীতিমালা। এখন আমরা আসতেছি এটার আহ, উদ্দেশ্যটা কি, বেসিক উদ্দেশ্যটা কি। প্রথম যে উদ্দেশ্য, আমরা এই যে আর্থিক নীতি বা মনিটারি পলিসি বা বাংলাদেশ ব্যাংক, এই যে আমরা তিনটা যে নীতি বলতেছি, এই তিনটা নীতি কাকে বলে বলতে গিয়ে আমরা যে জিনিসগুলো বলতেছি এগুলোই বেসিক্যালি উদ্দেশ্য। আমার উদ্দেশ্য কি, আর্থিক নীতিগুলো আমার কখন প্রয়োজন হয়, এইটা এই জন্য প্রয়োজন হয় যখন এই যে প্রথম যে জিনিসটা, প্রথম কেন প্রয়োজন হয়, মনিটারি পলিসিটা কেন প্রয়োজন, কেন করি, প্রথম কথা হচ্ছে যখন দামের স্তর বেড়ে যায়, মানে জিনিসের দাম হু হু করে বাড়তেছে বা অনাকাঙ্ক্ষিত ভাবে ওঠানামা করতেছে, তখন বাংলাদেশ ব্যাংক এখানে হস্তক্ষেপ করে কিসের মাধ্যমে, আর্থিক নীতির মাধ্যমে। মানে দামের স্তরটা বাংলাদেশ ব্যাংক এমন কিছু নীতি প্রয়োগ করে যাতে স্থিতিশীলতা রক্ষা পায়। মানে দামের স্তর হু হু করে উঠানামা বা মানে মূল্য নিয়ন্ত্রণ অনেক সময় হিমশিম খাইলে, তখন আহ, এই আর্থিক নীতি একটা মানে টুলস হিসেবে ভালো ওয়েপন হিসেবে কাজ করে। এরপর হচ্ছে অর্থের বাহ্যিক মূল্য নিয়ন্ত্রণ। অর্থের বাহ্যিক মূল্য মানে হচ্ছে কি, যে আমার দেশে যেমন আমার দেশের এখন বর্তমানে এক ডলার সমান হচ্ছে কত টাকা, ধরো আমি ধরলাম 110 টাকা। 110 টাকা হচ্ছে 1 ডলার, হ্যাঁ। এই যে একশো কেমনে 1 ডলার সমান 110 ডলার হয়, এই যে বিনিময় হার, মানে আরেকটা দেশ অন্য দেশের কান্ট্রির সাথে আমাদের দেশের টাকার যে বিনিময় হার, এই যে উঠানামা করে, এটার সাথে কিন্তু আমাদের কি এক্সপোর্ট এবং ইম্পোর্ট বিশালভাবে প্রভাবিত হয়।
যে আমি কিভাবে টাকাটার মানটাকে ধরে রাখতেছি, কিভাবে বিনিময় হার করতেছি এটা। কারণ যে ইম্পোর্ট করবে ডলারের দাম যখন বেড়েছে তাকে অনেক বেশি টাকা দিতে হয়, আর এক্সপোর্ট করবে তখন তার জন্য ডলারের দাম, আমি যদি সে সে $5 আনে, যখন ডলারের দাম বেড়ে যায় বা তখন সে সে লাভবান হয়। এই যে এক পক্ষ সবসময় লাভবান হচ্ছে, এক পক্ষ লুজার হচ্ছে, কারণ অপর পক্ষে যদি ডলারের দামটা কমে যায় তখন হচ্ছে কি আহ, উল্টা হয়ে যায়। এই যে উল্টা হচ্ছে, এই যে বিরূপ প্রভাব সৃষ্টি হচ্ছে, এই যে নিয়ন্ত্রণ করার কাজটা বেসিক্যালি বাংলাদেশ ব্যাংক করে থাকে। কারণ কি আমাদের দেশে কিন্তু মানে এই যে বিনিময় হারটা কিন্তু ডিমান্ড এবং সাপ্লাই এর উপর অনেক সময় নির্ভর করে। আমাদের দেশে হচ্ছে অনেকটা কন্ট্রোলড, মানে হচ্ছে মার্কেটের উপর নিয়ন্ত্রণ করে, কিন্তু বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে হয়ে থাকে বিনিময় হারটা। এরপর বিনিয়োগ ও নিয়োগ বৃদ্ধি। এটা আমরা প্রথমেই বলতেছি যে সম্প্রসারণমূলক আর্থিক নীতি প্রণয়ন করো কখন, যখন দেশে বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজন হয়, যখন নিয়োগ বৃদ্ধির প্রয়োজন হয়। এরপর আছে অর্থনৈতিক উন্নয়নের সহায়তা। যে আসলে ওভারঅল সবকিছুর বাংলাদেশ ব্যাংকের ওভারঅল যে চিন্তা ভাবনা সবকিছুর মূলেই হচ্ছে কিন্তু আহ, যে অর্থনৈতিক উন্নয়ন সহায়তা করা, মানে সব কাজে করবে দেশের আর্থিক অবস্থাটা যাতে একটু স্থিতিশীল হয়, বাড়ে, এবং অর্থবাজারের স্থিতিশীলতা রাখা, সবকিছু সামারি হচ্ছে এটা। এরপর ঋণ সরবরাহ নিয়ন্ত্রণ। যে বাংলাদেশ ব্যাংক এমন কোনো পলিসি অ্যাপ্লাই করবে না আর্থিক নীতির মাধ্যমে যে আসলে বেসিক্যালি আমাদের ইনভেস্টর বলি, যাদের টাকা প্রয়োজন হয়, এই যে এমপ্লয়মেন্ট জেনারেট হয়, এগুলো বেসিক্যালি ইনভেস্টরের মাধ্যমে, ঋণের মাধ্যমে। কারণ কি আমি যদি ইনভেস্টরকে, যারা লোন প্রয়োজন হয় কাদের, বড় বড় ইনভেস্টরদের কাছে লোন প্রয়োজন হয়, ওদের যখন লোনটা বাড়ায় দিই, ওরা কি করে, নিউ ইনভেস্টমেন্টে যায়, মানে নতুন করে কলকারখানা স্থাপন হয় ওই লোন নিয়ে, নতুন মেশিন আনে, নতুন অনেক কিছু আছে, মানে নিউ ইনভেস্টমেন্টে যায় সে। ঠিক আছে, সে নতুন ইনভেস্টমেন্টে যাওয়া মানে হচ্ছে নতুন করে মানুষ দরকার হয়, এমপ্লয়মেন্ট জেনারেট হয়। ঠিক আছে, তাহলে বেসিক্যালি কি এই যে ঋণ সরবরাহটা নিয়ন্ত্রণ করা ওই জন্য খুবই জরুরি। এগুলোর উপর কি নির্ভর করে, এমপ্লয়মেন্ট নির্ভর করে, দেশের অনেক কিছুই নির্ভর করে এটার উপর। ওই জন্য ঋণ সরবরাহ নিয়ন্ত্রণ করাটা আহ, খুব বেশি প্রয়োজনীয়, যেটা আমরা আর্থিক নীতির সাহায্যে বা মনিটারি পলিসির সাহায্যে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। বাংলাদেশ ব্যাংক মানে 6 মাস অন্তর অন্তর যে পলিসি দেয়, তখন অনেক সময় বলে যে তুমি কৃষিখাতে লোন দিবা, এনকারেজ করে, যে বলে দেয়, সার্কুলার দিয়ে দেয় যে তোমার ঋণের হয়তো 10% তোমাকে দিতে হবে কৃষিখাতে। এরকম অনেক কিছু ব্যবস্থা সে মানে একটা নির্দিষ্ট খাতকে এনকারেজ করার জন্য, একটা নির্দিষ্ট খাতকে বড় করার জন্য অনেক সময় করে থাকে। এরপর এরপরে যে কোয়েশ্চেন, এটা হচ্ছে কি আর্থিক নীতির বিভিন্ন হাতিয়ার, মানে আমি কোন কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করে আমি এই যে আর্থিক নীতিটা, এই যে আমি বলতেছি যে আমি কখনো বিনিয়োগ বৃদ্ধি করব, কখনো নিয়োগ বৃদ্ধি করব, আবার কখনো বলতেছি আমি দামের স্তরটা স্থিতিশীল রাখবো, আবার কখনো বলতেছি আমি বাহ্যিক মূল্যটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। এই যে ব্যবস্থাটা করতেছি, এগুলো কিসের সাহায্য করব, মানে কোন কোন ওয়েতে গিয়ে আমি কাজ, এগুলো বলতেছি কি আর্থিক নীতির হাতিয়ার, মানে কোন কোন এই যে কাজগুলো করব, এই যে ঋণ ব্যবস্থা নিয়ন্ত্রণ করব, এই নিয়ন্ত্রণটা কেমনে করব আমি, আমাকে তো কিছু হাতিয়ার লাগবে। বাংলাদেশ ব্যাংক কোন হাতিয়ারগুলো ব্যবহার করে এই নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলোকে করে? প্রথম যে জিনিসটা হচ্ছে ধাতব ও কাগজী মুদ্রার নোট নিয়ন্ত্রণ। হ্যাঁ, এটা হচ্ছে মেইন, মানে অনেকগুলা উইপনের মধ্যে একটা অন্যতম অস্ত্র আর কি বাংলাদেশ ব্যাংকের। যে তার কাছে যে ধাতব মুদ্রাগুলা থাকে, কাগজ মুদ্রা থাকে, সরকার প্রয়োজনে মনে করতেছে যে না, এখন অর্থের যোগান বাড়ায় দিবে, মানে অর্থ অনেক বেশি, তখন সে টাকা চাপানো শুরু করে, মানে সে নতুন করে নতুন ধাতব মুদ্রা মানে টাকা চাপানো শুরু করে, মানে ইকোনমিকে যখন সে যদি প্রয়োজন হয় ইকোনমিতে অর্থ ইনজেক্ট করবে, তখন কি আহ, এই যে কাগজে মুদ্রাগুলা সে কি করে চাপায়। আবার যদি মনে করে যে না, অর্থের যোগান কমানোর দরকার, তখন সে কাগজের নোটগুলা বাতিলও করতে পারে। অনেক সময় রিসেন্টলি বিশেষ করে ইন্ডিয়াতে দেখা গেছে যে তারা 1,000 নোট, সম্ভবত 1,000 টাকা না 500 টাকার একটা নোট বলছে বাতিল, এই নোটটা বাতিল। একটা নির্দিষ্ট ডেট আছে, যাদের কাছে আছে লিগেল মানি, এরা ব্যাংকের কাছে জমা দিয়ে তুমি অন্য নোট নিয়ে যেতে পারবা। তাহলে ওই জন্য হাজার হাজার নোট, যাদের বিশেষ ইলিগেল মানি আছে, ওই নোটগুলো পুরাটাই কি বাজেয়াপ্ত হয়েছিল। এখন সম্ভবত 50 50 টাকা না 1,000 টাকা, 500 টাকা না 1,000 টাকার একটা নোট, বলতেছে যে এই ডেটের পর এই নোটটা আর চলবে না। এরকম করতে পারে, মানে যখন মনে করে যে না, যোগানটা কমায় দিব, ওরা বাংলাদেশ ব্যাংক চাইলেই একটা সার্কুলার দিয়ে বলতে পারে যে এই ডেটের পর আর এই মুদ্রাটা চলবে না। এরপর খোলা বাজার নীতি। এই খোলা বাজার নীতি কি, যখন যেমন বাংলাদেশ ব্যাংক চিন্তা করতেছে যে আমি
বাংলাদেশ ব্যাংক এখন একটা বলতেছে যে ভাই আমার আমার কাছে এখন আর যে বাংলাদেশ ব্যাংক চিন্তা করতেছে যে টাকাগুলো বেসিক্যালি কি আহ, টাকা মানুষের হাত থেকে টাকা নেওয়ার ওয়ে কি। যেমন বাংলাদেশ ব্যাংক অনেক সময় কি খোলা বাজারে কি করে ঋণপত্র ঋণপত্র এবং সঞ্চয়পত্র বিক্রি করে, সঞ্চয়পত্র বিক্রি করে থাকে। এখন এখন বাংলাদেশ ব্যাংক চিন্তা করতেছে যে বাংলাদেশ ব্যাংক মানুষের হাতে অনেক বেশি টাকা, সে সে ডিক্লেয়ার করে দিল কালকে থেকে 15% হারে ইন্টারেস্ট দিব। হ্যাঁ, তখন মানুষ হু হু করে, কারণ 15% ইন্টারেস্ট বর্তমানে প্রাইভেট ব্যাংক বলে অন্য কোনো সোর্স থেকে 15% ইন্টারেস্ট পাওয়া যায় না। তখন মানুষ কি করবে, হাইলি ইন্টারেস্টেড হবে কোথায়, সঞ্চয়পত্র কিনবে। সঞ্চয়পত্র মানে হচ্ছে একটা কাগজ, জাস্ট 1 লাখ টাকা লেখা থাকবে একটা কাগজ, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এই কাগজ সিগনেচার করে একটা কাগজ নিয়ে আসবে, আর এই 1 লাখ টাকা 1 লাখ টাকা 1 লাখ টাকাটা দিয়ে আসবে। এটা হচ্ছে একটা কাগজ দিবে। এই কাগজের বিনিময়ে বাংলাদেশ ব্যাংক সবগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে মানুষ তার বাসায় যে জায়গায় জায়গায় নোটগুলো আছে, টাকাগুলো আছে, ওই টাকাগুলো সে দিয়ে আসবে, সোজা কথা। আবার বলতেছি তার মানে কি, মানুষ যখন ইন্টারেস্ট রেটটা বাড়ায় দিবে মানুষ এনকারেজ হবে বাংলাদেশ ব্যাংকে টাকা রাখার জন্য। তার মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে সে টাকা দিবে, টাকা দিয়ে বিনিময়ে একটা কাগজ আনবে, কাগজের নাম হচ্ছে ওখানে সঞ্চয়পত্র, কখনো ঋণপত্র, বিভিন্ন নামে। জাস্ট মানুষের বাসায় তখন একটা কাগজ থাকবে, আর টাকাগুলো আস্তে 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 বাংলাদেশ ব্যাংকে চলে যাবে, বাংলাদেশ ব্যাংক তথা সরকারের কাছে চলে যাবে। এইভাবে মানুষ বাংলাদেশ ব্যাংক কোনো সময় টাকাটা মানুষের হাত থেকে তুলে নিতে পারে। এখন যদি আবার রেটটা যদি 5% করে দেয় অথবা 10% করে দেয়, যে মানুষ একবার 15% পাইছে সে 5% 10% যখন করে দেবে, তখন মানুষ চিন্তা করবে যে না আমি আর সঞ্চয়পত্র কিনবো না, আর সঞ্চয়পত্রে ইনভেস্ট করবো না। ঠিক আছে, তখন সঞ্চয়পত্র গুলো বাঙানো ছিল, তখন টাকাটা উল্টা মানুষের হাতে আবার চলে আসে, সে অন্য বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে এই সঞ্চয়পত্র। তখন কি হয়, এটা এই রেটটা করে কি 5% করে দেওয়া মানে হচ্ছে কি মানুষকে ডিসকারেজ করা, তোমরা তোমরা টাকা নিয়ে যাও আমার কাছ থেকে, আমার কাছ থেকে টাকাটা নিয়ে যাও, যারা যাদের আছে এগুলো ভেঙে ভেঙে সবাই নিয়ে যাবে, তো সবার বাসায় তখন টাকাটা চলে যাবে। মানে তখন কাগজটা বাংলাদেশ ব্যাংকে জমা দিবে, টাকাটা মানুষ বাসায় নিয়ে যাবে। এই যে ব্যবস্থাটা, কখনো টাকা সরকার তথা বাংলাদেশ ব্যাংকের কাছে চলে যাচ্ছে, আবার কখনো সরকার থেকে টাকা মানুষের হাতে চলে আসছে, এই যে ব্যবস্থাটা, এটা বলতেছে কি খোলা বাজার নীতি। এরপর ব্যাংকের হারের পরিবর্তন। এটা কি ব্যাংকের হার কি, ব্যাংক হার কাকে বলে কেউ কি বলতে পারবা, ব্যাংক হার? আমরা অনেকবার বলছি, ব্যাংক হার কাকে বলে? স্যার ব্যাংক যে হারে ঋণ দেয়। হ্যাঁ, ব্যাংক মানে কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক গুলাকে যে হারে ঋণ দেয় সে তাকে ব্যাংক হার বলে। ভেরি গুড, এটাই এক্স্যাক্টলি, এটাই এক্স্যাক্টলি ওয়াট হচ্ছে এটাই যে ব্যাংক হার হচ্ছে কি, ব্যাংক হার হচ্ছে কি, এখন কোন একটা ব্যাংক, কোন একটা ব্যাংক বিপদে পড়ছে, ওর কাছে আজকে টাকা নাই, হ্যাঁ, বা লোন দিতে পারতেছে না, বা কোনো একটা কারণ মানুষ আসছে ওর মানুষ যে ব্যাংকে টাকা রাখছে ওই টাকাটা দিতে পারতেছে না, কে, যে কোনো কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক গুলা, সে দৌড়ে কোথায় চলে যায়, সেন্ট্রাল ব্যাংকের কাছে বা বাংলাদেশ ব্যাংকের কাছে সে চলে যায়, কে, বাণিজ্যিক ব্যাংক গুলা, গিয়ে বলে যে ভাই আমাদের বাঁচান, আমাকে কিছু টাকা দেন, আমাকে আমি লোন দিব, অথবা মানুষ যে আমার কাছ থেকে টাকা নিতে আসবে আমি আজকে টাকাটা দিতে চাই। এখন বাংলাদেশ ব্যাংক তো ফ্রি ফ্রি টাকাটা দিবে না ওকে, বাংলাদেশ ব্যাংক ওকে টাকা দিবে ঠিকই, যেহেতু শেষ আশ্রয়স্থল, বাংলাদেশ ব্যাংক সবসময় হচ্ছে ওর শেষ আশ্রয়স্থল, ওই জন্য টাকা দিবে, কিন্তু একটা নির্দিষ্ট রেটে দিবে। ধরো 5%, তুমি বলছো আমি ঠিক আছে তোমাকে টাকা দিব, কিন্তু আমাকে ইন্টারেস্ট দিতে হবে 5%। এই যে বাংলাদেশ ব্যাংক ওকে টাকার বিনিময়ে একটা রেট নিচ্ছে, এটাকে বলা হয় ব্যাংক রেট বা ব্যাংক হার। ঠিক আছে, এখন ধরো এই রেটটা বাংলাদেশ ব্যাংক বলতে ভাই তুমি এখন 5%, তখন ও কিন্তু দৌড়ে দৌড়ে যাবে, কারণ অন্য কোনো সোর্স থেকে এত কম রেটে টাকা পাওয়া যাবে না। কারণ বাণিজ্য বাণিজ্য ব্যাংকগুলো তো শুধু এখান থেকে না, অন্য যে কোনো জায়গা থেকেও নিতে পারে। তখন কি করবে, সে 5% করে বাংলাদেশ ব্যাংকে আনবে, তার হয়তো কস্ট, অপারেটিং কস্ট, এমপ্লয়ি টেমপ্লয়ি সবার স্যালারি দিবে, এখানে হয়তো আর 3% খরচ হতে পারে। তাহলে বাংলাদেশ ব্যাংক রেট 5%, ঠিক আছে, টোটাল মিলে ওর খরচ হবে 8%। আর ব্যাংক কিছু প্রফিট করবে না, এখান থেকে প্রফিট ধরো 2% যোগ করছে, 10% হারে মানুষ কিছু লোন দিতে পারবে। এখন বাংলাদেশ ব্যাংক যদি ডিক্লার দেয় তাহলে 10% লোন মানে হচ্ছে কি সে বেশি লোন দিবে, 10% মানে এনকারেজ হবে। 10% যেহেতু, আবার যাদের লোন দরকার হয় তারা যখন 10% পাবে তারাও বেশি লোন দিবে।
এখন বাংলাদেশ ব্যাংক বললো যে না ভাই আমি 5% দিব, আমি 10% দিব। তখন এই রেটটা কত হয়ে যাবে? তখন এই রেটটা 10%-এর সাথে 3% যোগ হবে, আবার 2% যোগ হবে, তখন এই রেটটা হয়ে যাবে 15%। কারণ কি এখানে 5% বাড়ানোর কারণে এখানেও 5% বেড়ে যাবে। তখন যারা 10%-এর লোন নিত, ও যদি 15% এখন ডিক্লেয়ার করে, তখন আর লোনটা কমে যাবে। লোনটা কমে যাওয়া মানে হচ্ছে কি, কারণ হচ্ছে কি ওর তো প্রফিট কমে যাবে, লোনটা কমে যাওয়া মানে হচ্ছে মানুষের হাতে টাকা আহ, কমে যাওয়া। আর লোন বাড়া মানে হচ্ছে মানুষের কাছে বা ইনভেস্টরদের কাছে চলে যাওয়া। তাহলে আলটিমেট সামারে কি, যে মানুষের হাতে টাকা বাড়তেছে বা কমতেছে, এই ব্যাংকরা প্লাস মাইনাস করেও মানুষের হাতে টাকা, মানে লোন নেওয়া মানে হচ্ছে কি, লোন নেওয়া মানে হচ্ছে মানুষের হাতে টাকা বাড়া, লোন কম নেওয়া মানে হচ্ছে মানুষের কাছে টাকা কম দেওয়া। কারণ ব্যাংক হার পরিবর্তনের মাধ্যমেও এই যে লোন বাড়ানো বা কমানো যায়, এটা একটা গুরুত্বপূর্ণ অস্ত্র। এরপর একটা হচ্ছে রিজার্ভের হার পরিবর্তন। রিজার্ভের হার, কেউ কি বলতে পারবা রিজার্ভের হার জিনিসটা কি? বাণিজ্যিক ব্যাংক তার সংগৃহীত আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকের নিকট যে জমা রাখে ওইটাকে রিজার্ভের হার বোঝায়। থ্যাংক ইউ। একদম অ্যাকুরেট, মানে ফুল সে বইয়ের মতোই বলছে একদম, মানে যেটা দরকার আনসার, অ্যাকুরেট আনসার হচ্ছে এটাই, যে রিজার্ভ মানি হচ্ছে কি, আবার বলতো একটু শুনি। বাণিজ্যিক ব্যাংক তার সংগৃহীত আমানতের একটি নির্দিষ্ট অংশ যখন কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা রাখে ওই নির্দিষ্ট অংশটাকে রিজার্ভের হার বোঝায়। আচ্ছা, ভেরি গুড। দেখো, এটা হচ্ছে কি, প্রতিটা বাণিজ্যিক ব্যাংকের কাজ কি? ব্যাংকের কাজ, আমি ব্যাংকিং যখন পড়তেছি, ব্যাংকের কাজ কি? এই যে ক্ষুদ্র 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 মানুষের বাসায় যে টাকাগুলো পড়ে থাকে, অব্যবহৃত টাকাগুলো, ওগুলো সংগ্রহ করা, এগুলো সংগ্রহ করা, আর এগুলো কি হিসেবে দেওয়া? সংগ্রহ করে এগুলো লোন হিসেবে দেয়। এটাই বেসিক্যালি বাণিজ্যিক ব্যাংক করে থাকে। এখন এই যে মানুষের কাছ থেকে সংগ্রহ করতেছে, এটা কি হিসেবে সংগ্রহ করতেছে? এটার নাম হচ্ছে আমানত। কেন আমানত? কারণ হচ্ছে এই যে টাকাগুলো নিচ্ছে, কেন বলতেছে যে আমি, আবার বাণিজ্যিক ব্যাংক, ও যে এখানে 10 টাকা জমা রাখছে, 10 টাকা জমা রাখছে, ও কিন্তু যে কোনো দিন চাইলে বাণিজ্যিক ব্যাংক এই 10 টাকাটা কি, ও ব্যাংকের কাউন্টারে গিয়েই বললেই সে 10 টাকাটা দিয়ে দিতে হবে, চেক হোক কার্ড হোক, যে মাধ্যমে। এই বিশ্বাসটুকু আছে বলেই এখানে সবাই জমা দেয় টাকাটা। কারণ কি, সে জানে যে যখনই যাবে তখনই টাকাটা পাবে। ঠিক আছে। এখন এই যে 10 টাকা 10 টাকা সবাই জমা দিচ্ছে, ওদের কাছ থেকে আজকে সবাই মিলে 1,000 টাকা সে পাইছে। এই 1,000 টাকায় যদি লোন দিয়ে দেয়, তাহলে কি হবে? এখান থেকে যে মানুষগুলা, এই মানুষগুলা তো লোন যদি দিয়ে, তাহলে ওর কাছে কোনো টাকা থাকবে? এই যে মানুষগুলা যে টাকা দিচ্ছে, ওরা যদি ব্যাংকে এসে টাকা খুঁজে বা কারো টাকা প্রয়োজন হলে, ব্যাংক তো মানুষ প্রয়োজন হয়, ব্যাংকে যায়, তখন টাকা পাবে? অথবা সিকিউরিটির একটা বিষয় আছে, ওই জন্য কেন্দ্রীয় ব্যাংক কি করছে, একটা অনেক সময় কিছু ওই যে মানিটারি পলিসির মাধ্যমে কিছু রেস্ট্রিকশন এনে দেয়, যে বাণিজ্য ব্যাংক তুমি যদি মানুষের কাছ থেকে 1,000 টাকা নাও, সবগুলো তুমি লোন হিসেবে দিতে পারবে না। তুমি আমার কাছে, ধরো অনেক সময় কি 20%, এটা 18%, 17% নিচ্ছে, আমি বলতে ধরো 20%, তুমি আমার কাছে 20%, 20% প্রতিদিন যা সংগ্রহ করবে, এটা 20% আমার কাছে জমা দিবা। কি হিসাবে জমা দিবে? একটা হচ্ছে সিআরআর, এটা হচ্ছে কি ক্যাশ রিজার্ভ রিজার্ভ রেশিও। রিজার্ভ রেশিও। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে এসএলআর, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। এই ফর্মে তুমি আমার কাছে জমা রাখবে এই 20%। এটা হচ্ছে ক্যাশ আকারে হয়তো 5% হলে, আর 15% তুমি আমার থেকে এসএলআর, মানে হচ্ছে বিভিন্ন ধরনের ঋণপত্র, ডিবেঞ্চার, বন্ড, এরকম কাগজ কিনে রেখে দিবা। তুমি মানুষের কাছ থেকে যা টাকা সংগ্রহ করবে, এর 20% আমার কাছে জমা রাখতে হবে প্রতিদিন। ঠিক আছে। ওই জন্য তাহলে সে লোন হিসেবে দিতে পারে 80%। ঠিক আছে। এখন 20%, এখন বাংলাদেশ ব্যাংক বললো যে না, আজকে আজকে ডিক্লার দিল, যেহেতু সে চিন্তা করতেছে আমি পলিসি ইমপ্লিমেন্ট করতেছি, 1,000 টাকা থেকে তুমি 30% আমার কাছে জমা দিতে পারবা, তখন সে লোন দিতে পারবে কত? 70%। ঠিক আছে। এখন যদি বলে না, আমাকে 50% আমার কাছে জমা দিতে হবে, তখন সে লোন দিতে পারবে 50%। দেখো, এইদিকে সিআরআর আর এসএলআর এর রেট বা
রিজার্ভের রেট বাড়ার কারণে মানুষের হাতে বাণিজ্যিক ব্যাংকগুলো কম পরিমাণ টাকা লোন দিতে পারতেছে, তার মানে হচ্ছে মানুষের কাছে কম টাকা যাচ্ছে আর ব্যাংকের কাছে বেশি টাকা রয়ে যাচ্ছে, মানে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। তাহলে এই যে রিজার্ভের পরিবর্তন করুক বা এই যে রিজার্ভের রেট পরিবর্তন করুক, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু কি এই যে মানি ফ্লোটা নিয়ন্ত্রণ করতে পারতেছে। ক্লিয়ার সবাই? এটাকে বলতেছে কি রিজার্ভের হার পরিবর্তন। ওকে, তাহলে আমরা তিনটা বড় জিনিস বলছি। রিজার্ভের হারটা বোঝা গেছে সবাই, যে এই যে রিজার্ভের হার বাড়ায় অথবা কমানোর ফলেও ব্যাংক ঋণদানের ক্ষমতা বাড়াতে বা কমাতে পারে, আহ, বা কেন্দ্রীয় ব্যাংক যদি চায় যে না তুমি আমার কাছ থেকে তুমি আজকে যা টাকা সংগ্রহ করতেছো এর 50% আমার কাছে জমা দিবে আর 50% তুমি লোন হিসেবে জমা দিবে, তাহলে মানুষ ব্যাংক ও ও আর ও টাকা দিতে পারবে 50%, আর 50% তো জমা দিয়ে দিতে হবে। আবার যদি বলে যে না তুমি এখন 10% আমার কাছে জমা দাও, 90% লোন দিতে পারবা, তখন সে অনেক বেশি লোন দিতে পারবে। এই যে লোন, জাস্ট একটা রেট বাড়ানো কমানো, রিজার্ভের রেটটা বাড়ানো কমানোর ফলে সে লোন বেশি এবং কম দিতে পারতেছে। এটার ওয়েতেও